তাহলে আমরা হচ্ছে ডাম্পি লেভেল তো আছে, ডাম্পি লেভেল হয়ে গেছে, থিওলাইট থেকে শুরু করবো না। এগুলো জাস্ট কনসেপ্টগুলো বুঝতে হবে, এগুলো থেকে অত কোশ্চিন কিন্তু আসে না, মানে সেরকম কোশ্চিন অত ভিতর থেকে কোশ্চিন দেবে না, দিলে কেউ পারবেই না এগুলো। তো হোয়াট ইজ থিওরিলাইট? থিওরিলাইট হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে আমরা সূক্ষ্মভাবে অনুভূমিক ও উল্লম্ব কোণ পরিমাপ করি। অর্থাৎ এমন একটা যন্ত্র যেটা দৈর্ঘ্য পরিমাপ করতে পারে, আবার উচ্চতা পরিমাপ করতে পারে। ঠিক আছে, সবাই তো এটা জানি। তো এর অবজেক্টিভ হচ্ছে অনুভূমিক দূরত্ব প্লাস উল্লম্ব উচ্চতা পরিমাপ করা। আর এই যন্ত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই যন্ত্রে ভার্নিয়ার স্কেল থাকে, যেটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকে জানি আমরা যে নিখুঁতভাবে মান নেওয়ার জন্য ভার্নিয়ার স্কেল কিন্তু ব্যবহার করা হয় থিওরিলাইট যন্ত্রে। এখানে আছে থিওরিলাইটের কতগুলো মানে আর কি পার্টসগুলোর নাম, কোনটাকে কি বলে। তো আশা করি এগুলা থেকে দিবে না কোশ্চেন। তো টাইপস অফ থিওরোলাইট, থিওরোলাইট কত প্রকার? আমার মনে হয় ডাম্পি লেভেল, থিওরিলাইট আর প্রিজমেটিক কম্পাস, তিনটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রিজমেটিক কম্পাস, কারণ ওটা এখন 11-12 সিলেবাসে যোগ করছে, বুঝা গেল। আর এগুলো তো নাই, তো এগুলো অত ভিতর থেকে দেবে না, কিন্তু প্রিজমেটিক কম্পাসটা একটু ভিতর থেকে হতে পারে কোশ্চেন। টাইপস অফ থিওরোলাইট এবার, তো থিওরোলাইটস হচ্ছে মেইনলি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্রানজিট থিওরোলাইট, একটা হচ্ছে নন ট্রানজিট থিওরোলাইট। এর অর্থ হচ্ছে যে থিওরোলাইটটা 360 ডিগ্রি মুভ করে, মানে ঘুরে আর কি দূরবীনটা, সেটাকে বলা হয় ট্রানজিট থিওরোলাইট। আর যেটা মুভ করে না, ঠিক আছে, অর্থাৎ যেটা ঘুরতে পারে না, সেটা হচ্ছে নন ট্রানজিট থিওরোলাইট। সিম্পল কথা, আমরা যেটা কলেজে ব্যবহার করছি আমাদেরটা ট্রানজিট থিওরোলাইট, কারণ আমাদেরটা কিন্তু মুভ করতো 360 ডিগ্রি। এবার এগুলো ছাড়াও আরও কতগুলো কিন্তু থিওরোলাইট আছে, যেগুলোর ব্যবহার কিন্তু খুব সীমিত, অর্থাৎ বেশি ব্যবহার হয় না, আর জিওগ্রাফিতে ব্যবহার হয়ই না। কিন্তু আমাদের নাম জানতে হবে, দিয়ে দিল পরীক্ষায় যে এর মধ্যে কোনটি থিওরোলাইট যন্ত্র নয়, বা কিছু দিয়ে দিল একটা, ওই জন্য একবার করে দেখে নেব। তো ভার্নিয়ার থিওরোলাইট, মাইক্রোমিটার থিওরোলাইট, ওয়াই থিওরোলাইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চিন হয়। ওয়াইটাকে WYE আবার এমনি ওয়াইও বলে অনেক সময়। এভারেস্ট থিওরোলাইট, তো এগুলোর নাম যদি দিয়ে দেয় যে এর মধ্যে কোনটা থিওরোলাইট নয়, তো নামটা না জানা থাকলে কিন্তু পারবে না। জিস থিওরোলাইট, ওয়াটস থিওরোলাইট, বিল্ডার থিওরোলাইট, ঠিক আছে, আর একটা আছে টেকোমিটার থিওরোলাইট, যেটা আমি পড়িয়েছিলাম একদিন। তো এতগুলো কিন্তু থিওরোলাইট আছে, এগুলোর সম্পর্কে আমি অত জানি না, কারণ এগুলো আমাদের জিওগ্রাফিতে পড়ানো হয় না, খালি নামগুলো একবার করে দেখে নেব তাহলেই হবে। এবার হচ্ছে ট্রানজিট থিওরোলাইটটা কি, যেটা বললাম আমি, যন্ত্রটি উল্লম্বভাবে 360 ডিগ্রি ঘুরতে পারে, এরকম করে রাউন্ড করতে পারে। নন ট্রানজিট থিওরোলাইট হচ্ছে যন্ত্রটি উল্লম্ব তলে 360 ডিগ্রি ঘুরতে কিন্তু পারে না, এটা আমাদের মনে রাখতে হবে। থিওরোলাইট যখন আমরা করি তখন তার সাথে সাথে আমাদের কী কী যন্ত্র দরকার হয় সার্ভেটা করার জন্য? তো থিওরোলাইট তো লাগবেই, তার পাশাপাশি একটা ট্রাইপড স্ট্যান্ড দরকার, যার উপর বসাবো, একটা স্টাফ দরকার, টেপ দরকার, ঠিক আছে, প্লাম বব দরকার, আর ড্রয়িং ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ যার উপরে আমরা ছবি টবি আঁকবো সেরকম খাতা পাতা, এগুলো দরকার। তো এগুলো সিম্পল জিনিস, কোশ্চিন হয় না ওগুলো থেকে। টাইপস অফ ইরোড, থিওরোলাইটে 3 প্রকারের ইরোড থাকে, ঠিক আছে, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ইরোড, একটা হচ্ছে অবজারভেশনাল ইরোড, একটা হচ্ছে ন্যাচারাল ইরোড। শুধু থিওরোলাইটে নয়, সব কিছুতেই এরকম 3 প্রকারের ইরোড থাকতে পারে, কিন্তু থিওরোলাইটে একটু ইরোডের পরিমাণটা তুলনামূলকভাবে বেশি। কারণ একসঙ্গে দৈর্ঘ্য আর উচ্চতা দুটাই মেজার করে এরকম। তো ইনস্ট্রুমেন্টাল ইরোর মানে যদি কোনো ইনস্ট্রুমেন্টের মধ্যেই ভুল থাকে, দেখা গেল ভিতরে একটা নাট লুজ হয়ে গেছে, তো আমরা যতই সঠিকভাবে মেজার করি না কেন আমাদের মানটা কিন্তু ভুল আসবেই। দিস ইজ কল্ড ইনস্ট্রুমেন্টাল ইরোর, এটাতে আমাদের কোনো করার নেই, আমাকে ইনস্ট্রুমেন্টটা ঠিক করতে হবে, তারপরেই ঠিক হবে। অবজারভেশনাল ইরোর, অর্থাৎ আমি দেখছি ভুল, ঠিক আছে, আমার যত মান আসছে সেই মানটা না দেখে আমি ভুল অবজারভেশন করছি, তাহলে সেই মানটাকে বলা হয় অবজারভেশনাল ইরোর, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি কম। এটা এরকম হয় যে যখন ডাম্পি লেভেলটা সেট করা হয় বা থিওরোলাইটটা, তখন অনেকের উচ্চতা তার থেকে বেশি হয়ে যায়, অনেকের উচ্চতা তার থেকে কম হয়ে যায়, আর যে সেট করে ওই একদম তার মতো করে সেট করে, সিম্পল। তো যাদের হাইট বেশি হয়ে যায় বা যাদের হাইট কম তার থেকে, তারা কিন্তু যখন মান নিবে তখন মানটা কিন্তু একটু না একটু এরর থাকবেই, সেটাকেই বলা হয় অবজারভেশনাল ইরোর। আর ন্যাচারাল ইরোর মানে কি, এই এররগুলো হবেই, এই এররগুলোতে কেউ মানে যতই আমরা ঠিক করি না কেন এই এরর কখনো ঠিক হবে না, বুঝা গেল। তো দেখা গেলো সূর্যের আলো পড়ছে, তো সূর্যের আলো এমনভাবে পড়ছে যে একটু মানে প্রবলেম কোনো ক্রিয়েট করলো। তারপর দেখা গেলো মাটিটা উঁচু নিচু আছে, যে সব জায়গায় আমরা তো যখন মেজার করি তো সমান হিসাবে ধরে নিই, কিন্তু আদৌ তো সমান নয়, উঁচু নিচু আছে সামান্য। তো এগুলোকে বলা হয় ন্যাচারাল ইরোর, যেগুলো কখনো ঠিক হবে না। তো এই 3 প্রকার ইরোর ছিল। এবার চলে আসবো আমরা ইউজিং ইন থিওরোলাইট, মানে স্কেল ইন থিওরোলাইট, অর্থাৎ থিওরোলাইটে কয়টা স্কেল ব্যবহার করা হয়। তো এটা খুব একটা ভালো জিনিস, যে অনেক সময় জিজ্ঞেস করবে
যে ভার্নিয়ার বলছি, থিওরোলাইটে যে ভিসি ব্যবহার করা হয়, ভিসি, এই ভিসির ফুল ফর্ম কি? তো অনেকে চোখ বন্ধ করে করে দেবে ভার্নিয়ার কনস্ট্যান্ট, হয়ে গেল ভুল। ভিসির ফুল ফর্ম কিন্তু ভার্নিয়ার কনস্ট্যান্ট নয়, ওটা কিন্তু ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে, ঠিক আছে। এক্ষেত্রে ভিসির ফুল ফর্ম হচ্ছে ভার্নিয়ার সি, অর্থাৎ ভার্নিয়ার ডি, ভার্নিয়ার সি, ভার্নিয়ার এ, ভার্নিয়ার বি, এরকম 4 ধরনের স্কেল থাকে। এই স্কেলগুলো মূলত 2 প্রকারের হয়, একটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল, একটা হচ্ছে হরাইজন্টাল স্কেল। ভার্টিক্যাল স্কেলগুলো হচ্ছে ভিসি আর ভিডি, যেটা আমাদের কাজে লাগে, আর হরাইজন্টাল স্কেল যেটা হচ্ছে ভিএ আর ভিবি, যেটা কিন্তু জিওগ্রাফির ছেলেদের অতটা কাজে লাগে না। এটা কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে তাদের হয়তো কোনো কাজে লাগে। তো এটা মনে রাখতে হবে যে 2 প্রকারের, যদি জিজ্ঞেস করে কত প্রকারের স্কেল থাকে, তাহলে মেনলি 2 প্রকারের স্কেল থাকে, একটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল, একটা হরাইজন্টাল স্কেল। কারণ আমি দেখলাম এসএসসির বইগুলোতে 2 প্রকারই নিয়েছে, ভার্টিক্যাল আর হরাইজন্টাল। কিন্তু ভার্টিক্যালের আবার 2টা ভাগ আছে, ভিসি আর ভিডি, আর হরাইজন্টালেরও ভাগ আছে, ভিএ আর ভিবি। এটা মনে রাখতে হবে। তো এখানে ভিএ মিনস ভার্নিয়ার এ, ভিভি মিনস ভার্নিয়ার বি, এটা কিন্তু হরাইজন্টাল স্কেল, আর এই দুটো হচ্ছে ভার্টিক্যাল স্কেল। এবার হচ্ছে মেথডস অফ থিওরোলাইট, অর্থাৎ থিওরোলাইটে কী কী মেথড আছে। তো থিওরোলাইটের 2টা মেথড হয়, একটা হচ্ছে বেস এক্সেসেবল মেথড, একটা হচ্ছে বেস ইনএক্সেসেবল মেথড। এক্সেসেবল কথার অর্থ হচ্ছে পৌঁছাতে পারবো সেরকম। মানলাম আমি এখানে আমার ট্রাইপড ইয়েটা বসিয়েছি, ইনস্ট্রুমেন্টটা, আর আমরা এখানকার একটা বিল্ডিং মেজার করছি, ঠিক আছে। তো আমি যদি এই বিল্ডিংয়ের মধ্যে যেতে পারি, তখন যে মেথডটা আমরা অ্যাপ্লাই করব সেই মেথডটার নাম হচ্ছে বেস এক্সেসেবল মেথড, ঠিক আছে। কিন্তু দেখা গেলো আমি যে জায়গায় ইনস্ট্রুমেন্টটা সেট করেছি তার ওই দিকে একটা টাওয়ার মেজার করছি, কিন্তু তার মাঝখানে আছে বাংলাদেশের তার, মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার, তাহলে কি আমি চাইলে ওই দিকে যেতে পারবো না কিন্তু। সেই ক্ষেত্রে যে মেজারমেন্টটা আমরা অ্যাপ্লাই করব সেটার নাম হচ্ছে বেস ইনএক্সেসেবল মেথড। কিংবা দেখা গেলো আমি নদীর এপারে দাঁড়িয়ে আছি, নদীর ওই পারে কিছু একটা আছে, তার ডিস্টেন্স বা হাইট মেজার করার চেষ্টা করছি, সেক্ষেত্রেও কিন্তু আমরা বেস ইনএক্সেসেবল মেথডটাই অ্যাপ্লাই করব। অর্থাৎ আমাদের এইটুকু ক্লিয়ার যে যখন আমরা টার্গেটের কাছে পৌঁছাতে পারবো তখন সেটা হচ্ছে বেস এক্সেসেবল, যখন পৌঁছাতে পারবো না তখন সেটা হচ্ছে বেস ইনএক্সেসেবল। এবার বেস এক্সেসেবল হচ্ছে আমরা ডিস্টেন্সও মেজার করি, আবার হাইটও মেজার করতে পারি, ঠিক আছে। ডিস্টেন্স এগুলাতেও মেজার করা হয়, কিন্তু এখানে ডিরেক্ট ডিস্টেন্স মেজার করার ফর্মুলা আছে, এগুলাতে যেমন নেই ওরকম, ঠিক আছে। এগুলো অন্য টেকনিক অ্যাপ্লাই করে করি। তো ডিস্টেন্স বের করার 2টা আবার টেকনিক আছে, পদ্ধতি আছে, একটা নাম হচ্ছে 0 বা স্টেডিয়া মেথড, আর একটা হচ্ছে 1 ডিগ্রি মেথড। আর হাইট বের করার তো আছেই, অ্যাঙ্গেল অফ এলিভেশন, মানে কৌণিক পরিমাণের ভিত্তিতে আমরা মেজার করি। তো 0 ডিগ্রি আর 1 ডিগ্রি মেথডের মধ্যে স্টেডিয়া মেথড থেকে কোশ্চিন হতে পারে, কারণ এই কোশ্চিনটা করতে গেলে আমাদের কোনো ক্যালকুলেটার দরকার পড়বে না, ঠিক আছে। উইদাউট ক্যালকুলেটার আমরা ডিস্টেন্স বের করে দেবো, ওটা নিচের দিকে আছে আমি বলছি। আর 1 ডিগ্রি মেথড যেটা, সেটাও কিন্তু ওরকমই। তো 0 ডিগ্রি মেথডটা কীভাবে করা হয় আমি বলছি পরে এগুলো, হ্যাঁ। এবার হচ্ছে মেজারিং হাইট। তো হাইট তো আমরা জানি মোটামুটি এরকম করে নিই। তো ডিস্টেন্সটা যদি আমি পেয়ে যাই, তো ডিস্টেন্স পাবো প্রথমে, তারপর হচ্ছে এটা কত ডিগ্রি কোণ করে আছে সেটা পাবো, কত ডিগ্রি কোণ করে আছে সেটা পাবো। এর ভিত্তিতে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে লাস্টে আমরা কিন্তু টোটাল হাইটটা পেয়ে যাই। তো অত ভিতরে যেতে হবে না, জাস্ট একটু জানতে হবে। ইনএক্সেসেবল যেটা, সেটা আবার 3 প্রকারের হয়। ইনএক্সেসেবল কথার অর্থ হচ্ছে যখন আমরা কোনো স্থানে পৌঁছাতে পারবো না, সেই ক্ষেত্রে আমরা একটা অন্য টেকনিক ব্যবহার করি। কী টেকনিক সেটা? মানলাম এই জায়গা থেকে স্টেশন এ থেকে আমরা প্রথমে একটা কৌণিক পরিমাণ এরকম করে মেজার করলাম, ঠিক আছে। তারপরে আমরা একটা নির্দিষ্ট দূরত্বে, অর্থাৎ বি স্টেশনে মানলাম 10 মিটার বা 20 মিটার দূরে গিয়ে আবার সেম টার্গেটটাকে আমরা দেখছি, বুঝে গেল? তো এ স্টেশনে একবার ইনস্ট্রুমেন্টটা বসাবো, বি স্টেশনে একবার বসাবো, এই স্টেশন থেকে সেম টার্গেটটাকে নিব, এটাকেও সেম টার্গেট নেব। তার মানে সেম টার্গেট পয়েন্টের ভিত্তিতে আমাদের 2টা কোণ তৈরি হলো। এই কোণগুলোর সাহায্যে ক্যালকুলেশন করে পরবর্তীকালে কিন্তু এই টাওয়ারটা কতটা হাইট এবং টাওয়ারটা আমার এই জায়গা থেকে কতটা দূরে আছে, দুটাই কিন্তু বের করা যায় টাওয়ারটার কাছে না পৌঁছেও। দিস ইজ কল্ড বেস ইনএক্সেসেবল মেথড। তার মানে আমরা কী বুঝলাম? বেস ইনএক্সেসেবল মেথডের ক্ষেত্রে চেঞ্জিং পয়েন্ট হয়, অর্থাৎ শিফটিং হয়। কার শিফটিং হয়? ইয়েটার কী বলে, ইনস্ট্রুমেন্ট শিফট করার প্রয়োজন হয়। তো যখন আমরা ইনস্ট্রুমেন্ট শিফট করব তখন আমাদের সামনে 3 ধরনের পরিস্থিতি তৈরি হবে। একটা হচ্ছে ফার্স্ট ইনস্ট্রুমেন্টের যা হাইট, মানলাম এই যে ফার্স্ট ইনস্ট্রুমেন্টের হাইট 1.50 মিটার, পরের ইনস্ট্রুমেন্টের হাইট 1.20 মিটার, তাহলে তো ফার্স্ট ইনস্ট্রুমেন্টের হাইটটা বেশি হলো সেকেন্ড ইনস্ট্রুমেন্ট হাইট থেকে। আবার এরকম হতে পারে যে ফার্স্ট ইনস্ট্রুমেন্ট হাইটটা কম, সেকেন্ড ইনস্ট্রুমেন্ট হাইটটা বেশি, কিংবা এরকমও হতে পারে যে ফার্স্ট আর সেকেন্ড ইনস্ট্রুমেন্ট হাইট দুটাই সমান। তো এরকম 3 প্রকারের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা কিন্তু গিয়ে ক্যালকুলেশন করে থাকি, ঠিক আছে। যদিও ক্যালকুলেশন পদ্ধতি একই রকম, কিন্তু কনসেপ্টগুলো না জানা থাকলে ক্যালকুলেশনে কিন্তু অনেক সমস্যা হয়। তো এটাই ছিল মেথড। তো অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে থিওরোলাইটে কত মেথড, তাহলে আমরা বলবো 2টা মেথড, একটা বেস এক্সেসেবল, বেস ইনএক্সেসেবল। এক্সেসেবল বা
বলে যে ডিস্টেন্স বের করার কয়টা মেথড আছে, তো ডিস্টেন্স বের করার দুটা মেথড আছে, একটা নাম হচ্ছে স্টেডিয়া মেথড, একটা নাম হচ্ছে 1 ডিগ্রি মেথড। স্টেডিয়া মেথডটাকে অনেক সময় 0 ডিগ্রি মেথডও বলা হয়। মনে রাখতে হবে ডাম্পি লেভেলের ক্ষেত্রেও কালকে করলাম, ওখানেও কিন্তু দুটা মেথড, কলিমেশন আর রাইস ফল, ঠিক আছে। থিওরিলাইটের ক্ষেত্রেও কিন্তু দুটা মেথড, এক্সেসেবল, ইনএক্সেসেবল। প্রিজমেটিক কম্পাসের ক্ষেত্রেও কিন্তু দুটা মেথড, একটু পরে করব আমরা, ঠিক আছে। তো এটা নিয়ে মাথা খারাপ লাভ নাই, প্রত্যেকটাতেই দুটা করে মেথড আছে। এবার স্টেডিয়া মেথড আর 1 ডিগ্রি মেথডের একটা সূত্র আছে। তার আগে বলে নিই যে স্টেডিয়া মেথড আর 1 ডিগ্রি মেথড মানে কি, ঠিক আছে। তো মানলাম এই জায়গায় আমার ইনস্ট্রুমেন্ট এরকম করে বসানো আছে, তো এরকম একটা লাইন অফ কলিমেশন হলো। আমি বলেছিলাম যে ইনস্ট্রুমেন্ট দিয়ে যেটা দেখতে পাবো লাইন অফ কলিমেশন, তো এখানে মানলাম একটা এরকম করে টাওয়ার আছে, বুঝা গেল। এবার এই যে আমি দূরবীন দিয়ে দেখছি, তো দূরবীন দিয়ে যখন আমি একদম ফিক্সড করবো, ফিক্সড মানে একদম 90 ডিগ্রিতে ফিক্সড, সমান করে 90 ডিগ্রি, এর মধ্যে কোনটা হবে 90 ডিগ্রি, এরকম ফিক্সড করে দেবো। তো 90 ডিগ্রিতে তখন দেখবো, তো এখানে মাঝখানে একটা দূরবীনের মতো দেখা যায়, যার তিনটা মান থাকে এরকম করে। একটা হচ্ছে এরকম করে যখন দেখি আমরা, তো এরকম তিনটা লাইন থাকে, একটা মিডিলে থাকে, একটা উপরে থাকে, একটা নিচে থাকে। যেটা উপরে থাকে সেটাকে বলে আপার স্টেডিয়া রিডিং, যেটা হচ্ছে নিচে থাকে সেটাকে বলে লোয়ার স্টেডিয়া রিডিং, যেটা মিডিলে থাকে সেটা হচ্ছে MSR অর্থাৎ মিডিল স্টেডিয়া রিডিং। তো এই আমরা যে তিন প্রকারে দেখতে পাবো, তো নিশ্চয়ই আপার স্টেডিয়া রিডিং যেটা দিয়ে দেখবো সেটা নিশ্চয়ই একটু উপরে দেখাবে, লোয়ার স্টেডিয়া রিডিং দিয়ে যেটা দেখবো একটু নিচে দেখাবে, আর সোজাসুজি যেটা দেখতে পাবো সেটাকে বলা আছে MSR, ঠিক আছে। তো এই তিনটা মানের মধ্যেই MSR মানটা, অর্থাৎ যখন আমরা 90 ডিগ্রিতে ফিক্সড করবো, MSR এর মানটা ইকুয়াল টু হচ্ছে ইনস্ট্রুমেন্ট হাইট। তো MSR সর্বদা ইনস্ট্রুমেন্ট হাইটকে বোঝায় যদি সেটা প্যারালালে ফিক্সড করা থাকে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিক্সড থাকে, এটা আমাদের বুঝতে হবে। আর উপরে যে আপার স্টেডিয়া রিডিং আর লোয়ার স্টেডিয়া রিডিং হলো সার সাহায্যে আমরা কিন্তু স্টেডিয়া মেথডের মাধ্যমে ডিস্টেন্স ক্যালকুলেট করি। তো একটা সূত্র আছে যে USR ডিফারেন্স LSR, অর্থাৎ USR এর মান পেলাম আমরা 100, কথার কথা, আর 200 ধরলাম হিসাবের সুবিধার্থে, আর LSR এর মান পেলাম আমরা 100, কথার কথা, এতটা গ্যাপ আসে না। তো এই 2 থেকে 1 বিয়োগ করলে কত হলো, 1 হলো, ঠিক আছে। এর সঙ্গে স্টেডিয়া কনস্ট্যান্ট অর্থাৎ যেটা সবসময় একই রকম থাকবে সেটা হচ্ছে 100 আমরা গুণ করে দেবো, তাহলে 100 একে 100, তাহলে 100 মিটার হচ্ছে এখানকার ডিস্টেন্স, বোঝা গেল। তাহলে এটা বলতে পারে পরীক্ষার সময় যে যদি একটা সার্ভেতে, থিওরিলাইটের সার্ভেতে আপার স্টেডিয়া রিডিং এত হয় আর লোয়ার স্টেডিয়া রিডিং এত হয়, তাহলে তার ডিস্টেন্স কত, তাহলে ডিস্টেন্সটা কিন্তু আমরা আপার মাইনাস লোয়ার ইন্টু 100 করে দেবো, ঠিক আছে। তো এখানে যদি অনেক সময় মাইনাসে আসে, মাইনাসে আসবে না যদিও, কারণ আপার স্টেডিয়া মানে উপরের দিকেই থাকবে, তাও যদি অনেক সময় মাইনাসে আসে, মাইনাসটাকে কিন্তু আমরা ইগনোর করবো, ওই জন্য কিন্তু মাইনাসের বদলে একটা ডিফারেন্স সাইন ব্যবহার করবো, এটা ডবল হয়ে গেছে কিন্তু ওটা একটাই হবে, ঠিক আছে। এবার 1 ডিগ্রি মেথডটা তাহলে কি, 1 ডিগ্রি মেথডটা হচ্ছে এরকম যে আমরা এই যে টার্গেটটাকে দেখছি এখানে, এই যে টার্গেটটাকে দেখছি এখান থেকে ইনস্ট্রুমেন্টটা থেকে, ঠিক আছে। তো এই টার্গেটটাকে সোজা একবার দেখবো, একদম প্রথমে সোজা দেখলাম, অর্থাৎ 90 ডিগ্রিতে ফিক্সড করে দেখার পর আমরা 1 ডিগ্রি উপরে করবো ইনস্ট্রুমেন্টটা, 1 ডিগ্রি জাস্ট, কিংবা 1 ডিগ্রি নিচে করব, উপরে করলে হবে নিচে করলে হবে, যেদিকে করলেই হবে, ঠিক আছে। তো একবার 0 ডিগ্রি করব, একবার 1 ডিগ্রিতে করব। তো 0 ডিগ্রির প্রথমে আমরা 1 ডিগ্রির মানটা নিলাম, তো স্টাফ রিডিং এট 1 ডিগ্রি, ডিফারেন্স মাইনাস না বলে ডিফারেন্স বলা ভালো, স্টাফ রিডিং এট 0 ডিগ্রি, অর্থাৎ স্টাফ রিডিং 1 ডিগ্রিতে দেখা গেল আমার মান হচ্ছে 1.00, আর স্টার রিডিং যখন 0 করলাম তখন দেখা গেল মান হচ্ছে আমার 1.75 এরকম কিছু একটা। তখন এই দুটো আমি বিয়োগ করে পাবো 0.25। এর সঙ্গে যদি আমি কট 1 ডিগ্রি করি ক্যালকুলেটারে, ঠিক আছে, তাহলে কিন্তু আমার মানটা চলে আসবে। কিন্তু কট মানে বোঝা যাচ্ছে যে এটা ক্যালকুলেটার দরকার, সুতরাং এটা আমাদের সিলেবাসে দিবে না, পরীক্ষার সময় দিলে সূত্রটা দিতে পারে, যেটা কার সূত্র, বোঝা গেল। তো এরকম করে আমরা মোটামুটি ডিস্টেন্স বের করি। তো যখন কোনো একটা জায়গার ডিস্টেন্স পেয়ে গেলাম, এই কোণের যখন ডিস্টেন্স পেয়ে যাবো আমরা, ঠিক আছে, ডিস্টেন্সটা পেয়ে গেলাম বললাম 20 মিটার, ঠিক আছে, একটা অ্যাঙ্গেলও পেয়ে গেছি আমরা, এটা এরকম, তখন আমরা এটা বিভিন্ন ফর্মুলার মাধ্যমে এর হাইটটাও কিন্তু বের করে পাই। এটাই হলো থিওরিলাইট, এটুকু জানলেই মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। আরও কোশ্চিন ঘাটলে যদি কোশ্চিনগুলো সমস্যা হয় তাহলে আসে। তো এখানে ওটাই বোঝানোর চেষ্টা করেছি যে মিডিল স্টেডিয়া রিডিং অনেক সময় ইনস্ট্রুমেন্ট হাইটকে নির্দেশ করে, যখন এটা একদম ফিক্সড অ্যাঙ্গেলে থাকবে। তো এটাই ছিল থিওরিলাইট, ঠিক আছে। এখানকার সব থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চিন হচ্ছে দুটা, একটা হচ্ছে কি, একটা হচ্ছে এই যন্ত্রে ব্যবহার করা হয়, কী বলে ওটাকে, ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়, গেল। 2 নাম্বার কোশ্চিন ইম্পর্টেন্ট,
ট্রানজেট ভার্সেস নন ট্রানজেট মানে কি, এটা 3 নাম্বার কোশ্চিন, যেটা হচ্ছে এই যে এটা, যে কয়টা মেথড আছে, বেস অ্যাক্সেসেবল ইনঅ্যাক্সেসেবল, ওটা নয়, এই যে এটা স্টেডিয়া মেথডের সূত্রটা। এই 3টা কোশ্চিন এখানকার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, আর সেরকম কোশ্চিন এখানে নাই। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো প্রিজমেটিক কম্পাস। মনে রাখতে হবে প্রিজমেটিক কম্পাস কিন্তু এখনকার 12-এর সিলেবাসে দিয়েছে, সুতরাং প্রিজমেটিক কম্পাস থেকে কোশ্চিন কিন্তু আসতে পারে। তো প্রিজমেটিক কম্পাস শুরু করি। তো প্রিজমেটিক কম্পাসের অবজেক্টিভ প্রথমে দেখে নিই আমরা, ঠিক আছে। প্রিজমেটিক কম্পাসটা এরকম হয়, সবাই তো জানি এটা। তো কোনো রেখার চুম্বকীয় দিগংশ নির্ণয় করা আর রেখার দৈর্ঘ্য পরিমাপ করা। তো এর অবজেক্টিভ হচ্ছে দুটা, অর্থাৎ দুটা কাজ করে থাকে। একটা হচ্ছে দিগংশ নির্ণয় করা, একটা হচ্ছে রেখার দৈর্ঘ্য পরিমাপ করা, ঠিক আছে। তো কীরকম দিগংশটা কি, মানলাম এরকম একটা লাইন আছে, ঠিক আছে। এই লাইনটা হচ্ছে এ আর বি। তো আমরা বি স্টেশন থেকে বি স্টেশনের দিগংশ বলছি। দিগংশ মানে হচ্ছে একটা কৌণিক অংশ, ঠিক আছে। এরকম একটা দিগংশ মানে কি, একটা নির্দিষ্ট দিককে আমরা যখন দেখতে পাবো, এরকম পিজুস তো মাইকটা অন আছে, তো দিগংশ। তো মনে রাখতে হবে যখন কোনো দিককে এই যে ভার্টিক্যাল অ্যাঙ্গেলে আমরা মেজার করি, ঠিক আছে, তখন এই গোটা অংশটাকে বলা যায় দিগংশ। পিজুসের মাইক অন আছে, ঘুমায় গেছে মনে হয়। পিজুস শিওর ঘুমায় গেছে। ঠিক আছে, তো কি বললাম যে দিগংশ পরিমাপের ক্ষেত্রে সর্বদা কিন্তু এই উপর থেকে শুরু হয়, উপর থেকে দিকে যাবো, উপর থেকে কত ডিগ্রি কোণ। যদি বলে 90 ডিগ্রি কোণ, তার মানে বুঝে যাচ্ছে উপর থেকে এত দূর। যদি বলে 180 ডিগ্রি কোণ, তার মানে উপর থেকে এত দূর। 270 বলে উপর থেকে, মানে প্রথম এই জিরো থেকেই সবসময় শুরু হয়। তো একটা হচ্ছে দিগংশ পরিমাপ করা, আর একটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ করা। যে কোনো দৈর্ঘ্যের আমরা পরিমাপ করব, কিন্তু আমাদের ক্ষেত্রে দিগংশটাই মেইন কাজ করে এখানে, এটা কাজ কিন্তু করে না, মানে আমরা আমাদের ক্ষেত্রে যেটা ব্যবহার করি। ইকুইপমেন্ট কী কী যন্ত্র দরকার, প্রিজমেটিক কম্পাস দরকার, ত্রিপদ স্ট্যান্ড দরকার, ঠিক আছে, চেন দরকার বা টেপ দরকার, ঠিক আছে, ওলন দরকার, রেঞ্জিং রড। ওলনটা কী জিনিস এগুলো আমি ওই ডাম্পি লেভেলে ভালো করে বলে দিয়েছি, বা একই জিনিস বারবার ব্যবহার করছি না আর কি। রেঞ্জিং রড দরকার, রেঞ্জিং রড মানে ওই যে 4টা স্টেশন এরকম করে সিলেক্ট করব। আচ্ছা, কীভাবে এটা করে থাকি, প্রথমে যে কোনো একটা এরিয়া এরকম করে সিলেক্ট করা হয়, মানলাম এরকম করে 3টা খুঁটি। তো প্রথমে এখান থেকে এই জায়গার কৌণিক দিগংশ পরিমাপ করব, তারপরে এখানে চলে যাব, এখান থেকে এই জায়গার কৌণিক দিগংশ পরিমাপ করব, পাশাপাশি এর উল্টা দিকের অর্থাৎ ব্যাক বিয়ারিংও নেব, এটা নেব, এটা নেব, এরকম করে লাস্টে এই যে একটা এরিয়া হলো, এটাই হচ্ছে আমাদের কি বলে যে ট্রাভার্স, এটাকে ট্রাভার্স বলে। খাতা ওপেন, তো এগুলো লাগে। এবার হচ্ছে স্টেপ কীভাবে করে থাকে তাহলে প্রিজমেটিক কম্পাস। প্রথম স্টেপ হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টটাকে সেট আপ করতে হবে ঠিকঠাক, ঠিক আছে, এবং এটা কিন্তু বারবার করতে হবে। যতগুলো পয়েন্ট আছে ততগুলো পয়েন্টে একবার করে যেতে হবে। তারপরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে লেভেলিং করতে হবে, লেভেলটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে হবে। তৃতীয় হচ্ছে সাইড টার্গেট, অর্থাৎ আমরা একদম দেখতে হবে, সাইড শব্দের অর্থ হচ্ছে দেখা, দেখতে হবে বা মান নিতে হবে। তারপর হচ্ছে কারেকশন ইট, এবার এটাকে কারেকশন এইটা নয়। তারপর হচ্ছে রেকর্ড বিয়ারিং, অর্থাৎ যে দিগংশগুলো বেরোলো, অর্থাৎ কৌণিক মানগুলো। বিয়ারিং শব্দের অর্থ হচ্ছে কৌণিক মান, বা দিগংশ শব্দের অর্থ কৌণিক মানগুলো বেরোলো, সেগুলো আমরা কি করব, রিড করব। রিড মানে হচ্ছে মান নেব আর কি ইয়েতে। তারপরে এটাকে রেকর্ড করব, রেকর্ড মানে হচ্ছে খাতায় নথিভুক্ত করব, এবং লাস্টে হচ্ছে এটাকে কারেকশন করব। কারণ আমরা জানি যে অনেক ইরোর আসে কিন্তু প্রিজমেটিক কম্পাসে, কারণ এটা ম্যাগনেট থাকে, তো ম্যাগনেট আশেপাশে কোনো লোহা থাকলে লোহারটার দিকে ঘুরে যায় এরকম করে, ঠিক আছে। তো ওই জন্য এটাকে কারেক্টেড করতে হয়। তো কারেক্টেড করার আবার দুটা পদ্ধতি আছে। একটা নাম হচ্ছে একটা নাম হচ্ছে কি যেন ভুলে গেলাম আমি, নাম বলে দিচ্ছি দেখে তাহলে সুবিধা হবে। নামটা আচ্ছা কোথাও ওটা আবার হাঁটাই দিয়েছি নাকি, এই তো প্যারালাল মেরিডিয়ান মেথড একটা, আর একটা হচ্ছে ইনক্লুডেড অ্যাঙ্গেল মেথড। তো প্যারালাল মেরিডিয়ান মেথড আর ইনক্লুডেড অ্যাঙ্গেল মেথড, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এবার অনেক সময় একটা কোশ্চেন দেয় যে হোয়াট আর দ্য প্রিন্সিপাল অফ প্রিজমেটিক কম্পাস। তো প্রিন্সিপাল হচ্ছে প্রিজমেটিক কম্পাস, যেহেতু ট্রাভার্স আঁকে, ট্রাভার্স, তো এই জন্য এর পদ্ধতিটাকে বলা হয় ট্রাভার্সিং, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে। আর যদি ডাম্পি লেভেলের বলে যে ডাম্পি লেভেলের
ইয়েটা কি কী বলে যে প্রিন্সিপালটা কি, তাহলে ডাম্পি লেভেলের প্রিন্সিপালটা হচ্ছে লেভেলিং আর এর প্রিন্সিপালটা হচ্ছে ট্রাভার্সিং। তো এগুলো কমন জিনিস, এগুলো জানে সবাই। এখানে পার্টসগুলো আছে, এক দুবার দেখে নিলে ভালো, না দেখলেও কোনো ব্যাপার না। এবার আছে এর সাথে যেগুলো রিলেটেড টার্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো করে বুঝতে হবে, কারণ এখান থেকে কোশ্চেনও আসতে পারে, মানে অঙ্কর মতো কোশ্চেন আসতে পারে। তো বিয়ারিং কি, পৃথিবীর উত্তর দিক থেকে, এই জন্য বলা আছে যে আমি বললামই প্রথমে যে সর্বদা এখান থেকে মেজার করা হয় বিয়ারিংগুলো অ্যাকচুয়ালি, থেকে ঘড়ির কাঁটার দিকে কোন রেখা কত ডিগ্রি কোণে ঘুরছে, মানে কত ডিগ্রি কোণ, একটা কোনো রেখা আছে, এই রেখাটা কত ডিগ্রি কোণে আছে, তার যে একটা মান, সেটাকে বলা আছে বিয়ারিং বা দিগংশ। অর্থাৎ কোনো রেখা কোনো নির্দিষ্ট দিক থেকে কত কোণে আছে, সেটাই হলো বিয়ারিং, সিম্পল লজিকে বুঝতে গেলে। এবার এই বিয়ারিংয়ের আছে কতগুলো টাইপ, যেখান থেকে আসে কোশ্চেন। তো বিয়ারিংকে যখন আমরা রেফারেন্স লাইনের সাপেক্ষে দেখব, তখন একটা হচ্ছে ট্রু বিয়ারিং, ম্যাগনেটিক ডিক্লাইনেশন, আর হচ্ছে একটা আরবিটারি বিয়ারিং। এই 4 প্রকারের বিয়ারিং কিন্তু আসে, ঠিক আছে। রেফারেন্স লাইন মানে হচ্ছে এই যে লাইনটা আমি ধরলাম, আমাকে কোন পরিমাপ করতে হলে তো একটার সাপেক্ষে পরিমাপ করতে হবে। দেখা গেল এখানে একটা বিন্দু আছে, তো এই এর সঙ্গে আমি যুক্ত করলাম, তারপর না কোনটা হলো। তো এই যে লাইনটা, যেটা প্রধান লাইন, দিস ইজ কল্ড রেফারেন্স লাইন, ঠিক আছে। এই লাইনটা যদি ট্রু নর্থ হয়, অর্থাৎ অ্যাকচুয়াল নর্থ যেটা, সেটা তখন তাকে বলবো আমরা ট্রু বিয়ারিং, মানে পৃথিবীর যেটা অরিজিনাল উত্তর দিক আর কি, কোনো একটা মূল মধ্যরেখা বা এরকম। যদি ম্যাগনেটিক, যদি ওটা না ব্যবহার করে আমরা চুম্বক শলাকা সাহায্যে মেজার করি, যেটা আমরা করি আর কি প্রিজমেটিক কম্পাসে, তখন তাকে বলা হয় ম্যাগনেটিক বিয়ারিং। আর ট্রু বিয়ারিং আর ম্যাগনেটিক বিয়ারিংয়ের মধ্যে যে ডিফারেন্স আছে, সেটাকে বলা হয় ম্যাগনেটিক ডিক্লাইনেশন। আর আরবিটারি মানে হচ্ছে যখন আমরা ঐচ্ছিক নিজের মতো করে ধরে নেব, ঠিক আছে, যেমন ঐচ্ছিক বেঞ্চমার্ক হয় সেম ওরকমই। এবার আছে বাই ডিরেকশন অফ সার্ভে, সার্ভেটা উচ্চের দিকে যাচ্ছে, সার্ভেটা মানলাম এ বি সি, এরকম তিনটা আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। তো আমি বুঝে গেলাম যে সার্ভেটা আমার এই দিকে এগোচ্ছে। তো এ থেকে বিতে যখন কোনো কিছু মেজার করব, বা বি থেকে সিতে মেজার করব, কিংবা সি থেকে ডিতে এতে মেজার করব, তো আমি তো একদম সামনের দিকে মেজার করছি, ঠিক আছে, তখন সেটাকে বলা হচ্ছে ফোর বিয়ারিং, সামনের দিকে। আর ব্যাক বিয়ারিং কি, যখন আমরা বিতে যাব, বি থেকে উল্টা দিকে মেজার করব, ঠিক আছে, উল্টা দিকে আর কি, বিয়ের এই দিকটা মেজার করবো, মানে উল্টা দিকে দেখব, তখন সেটা হচ্ছে ব্যাক বিয়ারিং, যেহেতু ব্যাকে বিয়ারিং মেজার করছে, এই জন্য ব্যাক বিয়ারিং। মেথডসের ভিত্তিতে আবার 2 প্রকার, একটা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং, একটা হচ্ছে রিডিউস বিয়ারিং বা কোয়াড্রেন্টাল বিয়ারিং, ঠিক আছে। তো হোল সার্কেল বিয়ারিং কি, যখন গোটা এলাকাটাকে আমরা একটা সার্কেল হিসাবে তুলনা করব, যার মান 0 থেকে 360 ডিগ্রি, যা কিছু হতে পারে, তখন সেটা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং। আর অনেক সময় এই হোল সার্কেল বিয়ারিংকে 4টা দিক দিয়ে, অর্থাৎ নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট দিয়ে ভাগ করে নেওয়া হয় ছোটো ছোটো খণ্ডে, তখন সেটা হলো রিডিউস বিয়ারিং। অর্থাৎ রিডিউস বিয়ারিংয়ের মান 0 থেকে 90 হবে, কিন্তু হোল সার্কেল বিয়ারিংয়ের মান সর্বদা 0 থেকে 360 ডিগ্রি হবে। এগুলা সম্পর্কে আরও নিচে আছে, তখন আরও আমি ডিটেলসে বলছি। এবার আমরা এগুলো করে এক এক করে দেখব। তো প্রথমে আছে কি ট্রু বিয়ারিং, যেটা রেফারেন্স লাইনের সাপেক্ষে একটা ভাগ। তো ভৌগোলিক উত্তর মেরুর সাপেক্ষে, অর্থাৎ আমরা যে এই যে রেফারেন্স লাইনটা ধরেছি, এটা একদম অরিজিনালি যেটা উত্তর মেরু, আমাদের অরিজিনালি যে দিকটা উত্তর দেখায় কথার কথা, ঠিক আছে, তার সাপেক্ষে যখন মেজার করি, তখন আর এদিকে একটা লাইন নিলাম, কোনো একটা লাইন নিলাম, আর এটা হচ্ছে অরিজিনাল আমাদের নর্থ, তার সাপেক্ষে যখন মেজার করবো, সেটা হচ্ছে ট্রু বিয়ারিং। আর ম্যাগনেটিক বিয়ারিং কি, যখন আমরা একটা চুম্বক ক্ষেত্র ব্যবহার করব, ঠিক আছে, তখন তাকে ম্যাগনেটিক বিয়ারিং বলে। প্রিজমেটিক কম্পাসের ক্ষেত্রে কিন্তু এই ম্যাগনেটিক বিয়ারিংয়ে মানে করে আর কি, কাজে লাগে। একটা আমি কোশ্চিন দেখলাম, ঠিক আছে, কোশ্চিনটা আমি দেখতে হবে একটু ইনস্ট্রুমেন্টটা খুলে। কোশ্চিনটা হচ্ছে এরকম, টেক্সট বুকে আর কি, যে কি জীবনদা, কোশ্চেনটা হচ্ছে এরকম যে প্রিজমেটিক কম্পাসের 0 ডিগ্রিটা কোন দিকে থাকে। তো অ্যান্সারটা লেখা আছে সাউথে, হ্যাঁ, সাউথে থাকে বলে 0টা। তো আমাকে দেখতে হবে একটু প্রিজমেটিক কম্পাসটা বের করে, এমনি বলাটা ঠিক হবে না, অ্যান্সারটা ভুলও থাকতে পারে। তারপর হচ্ছে কি আরবিটারি বিয়ারিং। এবার তো ট্রু বিয়ারিং, ম্যাগনেটিক বিয়ারিং ব্যবহার করলাম, তাহলে অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে প্রিজমেটিক কম্পাসে কোন ধরনের বিয়ারিং ব্যবহার করা হয়, ঠিক আছে, তাহলে হবে ম্যাগনেটিক বিয়ারিং। আরবিটারি বিয়ারিং মানে ইচ্ছা মতো ধরে নেওয়া, যে কোনো একটা ইচ্ছা মতো ধরে নিলাম, সেটা হলো আরবিটারি বিয়ারিং, ঠিক আছে। ম্যাগনেটিক বিয়ারিং, ম্যাগনেটিক ডিক্লাইনেশনটা খুব ইম্পর্ট্যান্ট, যে চৌম্বক মেরু ও ভৌগোলিক উত্তর মেরু রেখার মধ্যে কৌণিক ব্যবধানকে বলা হয় ম্যাগনেটিক ডিক্লাইনেশন। কীরকম ব্যাপারটা,
মানলাম এই যে উপরের দিকটা বোঝাচ্ছে এটা, মানলাম আমি যখন ট্রু বিয়ারিং করেছিলাম, তো ট্রু বিয়ারিংয়ের ক্ষেত্রে আমার নটটা এরকম আসছিলো, মানে এই লাইনটা হয়েছিল। কিন্তু আমার এখন আমি যখন চুম্বক শলাকা ব্যবহার করছি, সেটা কোনো কারণে আমার এই দিকে হেলে গেছে, মানে তাহলে চুম্বক শলাকার ক্ষেত্রে আমার নটটা এদিকে দেখাচ্ছে, আর অরিজিনালি নটটা আমার এদিকে দেখাচ্ছিল। তো এই দুটার মধ্যে একটা বিচ্যুতি হলো, তো এই বিচ্যুতিটাকে বলা হচ্ছে ডিক্লাইনেশন, ম্যাগনেটিক ডিক্লাইনেশন। এই বিচ্যুতিটা কেন হয়েছে? চুম্বক শলাকার কারণে হয়েছে, তো এই জন্য বলছে কি ম্যাগনেটিক ডিক্লাইনেশন। তার মানে ট্রু বিয়ারিংয়ের নর্থ আর ম্যাগনেটিক বিয়ারিংয়ের নর্থের মধ্যে যে ডিক্লাইনেশন, সেটাকে বলা হয় ট্রু ম্যাগনেটিক ডিক্লাইনেশন। এই ম্যাগনেটিক ডিক্লাইনেশন অনেক সময় প্লাসে হয়, অনেক সময় নেগেটিভে হয়। তো যদি ডিক্লাইনেশনটা ইস্টের দিকে থাকে, যেমন এটা নর্থ আছে, তো নর্থের এদিকে ইস্ট আছে, তার মানে আমরা কি প্লাস হয়েছে, তো +5 ডিগ্রি +6 ডিগ্রি ডিক্লাইনেশন এরকম হবে। তার মানে +5 ডিগ্রি যদি বলে, তার মানে বুঝতে হবে যে আমার যেটা ম্যাগনেটিক বিয়ারিং, সেটা নর্থ থেকে 5 ডিগ্রি ইস্টের দিকে সরে গেছে, ঠিক আছে, অর্থাৎ এদিকে হয়েছে। কিন্তু যখন এটার থেকে পশ্চিম দিকে সরে যাবে, তার মানে আমার হয়ে গেছে মাইনাস। তো -5 ডিগ্রি যদি বিয়ারিং হয় কোথাও, ম্যাগনেটিক ডিক্লাইনেশন হয়, তার মানে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমার ম্যাগনেটিক বিয়ারিংটা নর্থ লাইন থেকে 5 ডিগ্রি পশ্চিম দিকে সরে গেছে, ঠিক আছে, গেল এটা। এবার আছে হোল সার্কেল বিয়ারিং। তো হোল সার্কেল বিয়ারিং কি? হোল সার্কেল বিয়ারিংয়ের কয়টা জিনিস মেজার করতে হবে, এটা তো জানি আমরা, যে 0 থেকে 360 ডিগ্রি, যখন গোটা বৃত্তটাকে একত্রে বিয়ারিং হিসাবে ধরা হয়। 0 থেকে শুরু হলো, আর এখানে একদম আবার ঘুরে গিয়ে 360-এ শেষ হলো। তো 0 আর 360, 0 থেকে শুরু 360-এ শেষ, এরকম যদি হয়, সেটাকে বলা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং। উত্তর প্রান্ত থেকে শুরু হয়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, উত্তর প্রান্ত থেকে শুরু হবে কিন্তু, আর ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ এই দিকে ঘুরবে, বৃত্তাকারে পরিমাপ করা হয়, ঠিক আছে। এবার রিডিউস বিয়ারিংটা দেখলে তাহলে পার্থক্যটা বোঝা যাবে, যে যখন আমরা এই গোটা বিয়ারিংটাকে এবার আমরা ছোটো ছোটো খণ্ডে ভাগ করে নিলাম, ছোটো ছোটো খণ্ডে, তার মানে এটা ছিল আগে 0, এটা ছিল আমার 90, এটা ছিল 180, আর এটা হলো কত 270, আবার ঘুরে গিয়ে এখানে হলো 360। এবার এই গোটাটা আগে এরকম ছিল, এবার আমরা কী করলাম, নর্থ সাউথ ইস্ট আর এদিকে ওয়েস্টে ভাগ করে নিলাম। তার মানে আমার 0 থেকে 90 একটা হলো, আবার 0 থেকে 90 আবার একটা হলো, 0 থেকে 90 আবার একটা হলো, 0 থেকে 90 আবার একটা হলো, এরকম টোটাল 4টা 90 ডিগ্রি করে যখন আমরা বিয়ারিং মেজার করি, তখন সেটাকে বলা হয় রিডিউস বিয়ারিং বা কোয়াড্রেন্টাল বিয়ারিং, ঠিক আছে। তো এই রিডিউস বিয়ারিংয়ের ক্ষেত্রে মান যখন নেওয়া হবে, তো মান সর্বদা উত্তর দিক থেকে নেওয়া হবে না, মনে রাখতে হবে। যদি আগে যেমন সর্বদা আমরা উত্তর দিক থেকে কাউন্ট করতাম, কিন্তু এবার হলো লজিকটা এরকম, যদি সে নর্থের কাছে থাকে লাইনটা, মানলাম এই লাইনটার আমরা বিয়ারিং মেজার করবো, তাহলে সে কার কাছে? নর্থের কাছে, তাহলে নর্থ থেকে মেজার করা হবে। মানলাম এইখানে একটা পয়েন্ট আছে বা লাইন আছে, বলো যে এর বিয়ারিং মেজার করো, তাহলে আমরা তখন সাউথ থেকে মেজার করবো, বোঝা গেল? তো নর্থ আর সাউথ যার কাছে থাকবে, সেখান থেকে কিন্তু বিয়ারিং মেজার করা হয় রিডিউস বিয়ারিংয়ের ক্ষেত্রে। তো এই জিনিসটা ছিল এরকম। তো গোটাটাকে হচ্ছে হোল সার্কেল বিয়ারিং, আর গোটাটা যখন এরকম 4টা খণ্ডে বিভক্ত করে দেবো, তখন সেটা হচ্ছে রিডিউস বিয়ারিং। যদিও দুটাই একই রকম ছবি আছে, জাস্ট বোঝানোর জন্য বললাম। 4 বিয়ারিং আর ব্যাক বিয়ারিং কি এবার? তো 4 বিয়ারিং হচ্ছে, মানলাম আমার এটা এ পয়েন্ট, এটা আমার বি পয়েন্ট, তার মানে বোঝা যাচ্ছে যে সার্ভের কাজটা এদিকে এগোচ্ছে। তার মানে এই যে ট্রু লাইন, এটা মানলাম ট্রু মেরিডিয়ান বা ম্যাগনেটিক কিছু একটা আছে, তো এর সাপেক্ষে আমরা মেজার করলাম প্রথমে, তাহলে এই যে কোণটা আসলো, এই যে কোণটা, এই কোণটাকে বলা হচ্ছে 4 বিয়ারিং। এবার যখন আমরা বিতে চলে গেলাম, তো ঘুরে গিয়ে দিকে তাকাচ্ছি, তার মানে এইটুকু আবার আমরা কি পেলাম, একটা বিয়ারিং পেলাম, সেটাকে বলা হচ্ছে ব্যাক বিয়ারিং। মানে ব্যাক বিয়ারিং হচ্ছে পিছন দিকের বিয়ারিং, 4 বিয়ারিং হচ্ছে সামনের দিকের বিয়ারিং। যেদিকে কাজটা এগোচ্ছে সেই দিকে যদি আমরা মেজার করি, তাহলে 4 বিয়ারিং হবে, আর যেদিকে কাজটা এগোচ্ছে তার বিপরীত দিকে যদি মেজার করি, তাহলে ব্যাক বিয়ারিং হবে। ট্রাভার্স, এবার ট্রাভার্স কি? ট্রাভার্স হচ্ছে যখন আমরা এরকম করে সবগুলোর মান নিলাম, এ বি সি ডি এরকম নিয়ে, যে একটা লাস্টে একটা ছবি আঁকলাম, একটা ডায়াগ্রাম অঙ্কন করতে হয়, সেই ডায়াগ্রামটাকে বলা হচ্ছে ট্রাভার্স, ঠিক আছে, ট্রাভার্স। তো এই ট্রাভার্স কিন্তু 3 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে ক্লোজ ট্রাভার্স, যেমন এটা, একটা হচ্ছে ওপেন ট্রাভার্স, যেমন এটা, মানে দুই পাশ শেষের দুই প্রান্ত মিলবে না আর কি, ওপেন থাকবে। আর এটা হচ্ছে কম্পাউন্ড ট্রাভার্স, এটাকে যদি আমি এরকম করে একটা দাগ দ্বারা এটা যুক্ত করে দিই, তেমন এক জায়গায় তো যুক্ত হয়েছে, কিন্তু এক জায়গায় আবার ফাঁকা আছে, তেমন এটা হচ্ছে কম্পোজিট ট্রাভার্স বা কম্পাউন্ড ট্রাভার্স, অর্থাৎ যার কিছু অংশ উন্মুক্ত থাকবে, কিছু অংশ যুক্ত থাকবে, সেটা হচ্ছে কম্পোজিট ট্রাভার্স। গেল। এবার আমরা আসবো মেইন মেথডগুলো সম্পর্কে। তো প্রিজমেটিক কম্পাসে মেনলি 3 প্রকারের মেথড থাকে, তবে এটা তো কোনো মেথড নয়, মেইন হচ্ছে 2টা মেথড। যদি জিজ্ঞেস করে যে প্রিজমেটিক কম্পাসের কয়টা মেথড আছে,
তো দুটো, একটা হচ্ছে প্যারালাল মেরিডিয়ান মেথড, একটা হচ্ছে ইনক্লুডেড অ্যাঙ্গেল মেথড। তো প্যারালাল মেরিডিয়ান আর হচ্ছে ইনক্লুডেড অ্যাঙ্গেল, এই দুই প্রকারের কিন্তু মেথড আছে। আর এই মেথডগুলোর ফলে যখন তাও কিছু ইরোর থেকে যায়, এই মেথডগুলো অ্যাকচুয়ালি কেন করা হয়? এই জন্য করা হয় যে ডায়াগ্রামটা আঁকার জন্য, ট্রাভার্স আঁকার জন্য, প্লাস যদি কোনো আমার ইরোর থাকে তাহলে সেই ইরোরটাকে দূর করার জন্য। এবার সেই ইরোরটা কার দ্বারা দূর করে? তো যেটার দ্বারা দূর করে সেটার নাম হচ্ছে বাউডিচ মেথড। আর এটা থেকে এবার 2016-তে কোশ্চেন আসছিল যে কোন মেথড দ্বারা প্রিজমেটিক কম্পাসের কি বলে যে ইরোর দূর করা হয়, তাহলে এটাই অ্যান্সার হতো। এবার অনেক সময় এরকম কোশ্চেন দিতে পারে যে হোল সার্কেল বিয়ারিং থেকে রিডিউস বিয়ারিংয়ে কনভার্ট করা। তো আমাকে ভাবতে হবে যে 0 থেকে 90 ডিগ্রি, তো হোল সার্কেল বিয়ারিং মানে এটা 0 থেকে হলো, এটা 90 ডিগ্রি হলো। এবার এই অংশটুকু যদি আমরা রিডিউস বিয়ারিংয়ে দেখি, তাহলে রিডিউস বিয়ারিংয়েরও কিন্তু সেম মান হবে, কারণ 0 থেকে 90 ডিগ্রি তো এরও যেটা এই পয়েন্টটার যদি মান ধরি আমি, তাহলে সেম ওরকম 0 থেকে যা হবে হোল সার্কেল বিয়ারিংয়ে, রিডিউস বিয়ারিংয়ে সেম হবে। ওই জন্য লেখা আছে এটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যদি হয় হোল সার্কেল বিয়ারিংটা, তাহলে যা মান হবে সেটাই মান হবে, সেম ভ্যালু হবে, শুধুমাত্র তার কোয়াড্রেন্টালগুলো অ্যাড হবে। যেমন এদিকে নর্থ আছে আর এদিকে ইস্ট আছে, তো নর্থ ইস্ট হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের মধ্যে সবার প্রথমে নর্থ নালে সাউথ থাকবে, আর ইস্ট আর ওয়েস্টগুলো ডান দিকে থাকে, ঠিক আছে, নর্থ সাউথগুলো এদিকে থাকে। তো যেহেতু নর্থ থেকে মেজার করলাম, নর্থ সাউথ সেম হবে, তাহলে এটা মনে রাখতে হবে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হলে হোল সার্কেল বিয়ারিং আর রিডিউস বিয়ারিংয়ের ভ্যালু সেম হয়। পার্থক্য শুধু এক জায়গায় হয়, হোল সার্কেল বিয়ারিং হলে সেটার কোনো ডিরেকশন থাকবে না দুপাশে, কিন্তু রিডিউস বিয়ারিং হলে তার দুপাশে কিন্তু অবশ্যই ডিরেকশন থাকবে, একদিকে নর্থ একদিকে ইস্ট এরকম। 90 থেকে 180 ডিগ্রি হলে, তো 90 থেকে 180 ডিগ্রি মানে বুঝে গেলাম যে হোল সার্কেল বিয়ারিং এইটুকুর কথা বলছে। তো এখানকার কোনো একটা লাইনের সাপেক্ষে যদি আমরা বিয়ারিং বের করি, হোল সার্কেল বিয়ারিং বের করলে তো এরকম হবে, সবসময় নর্থে থেকে এরকম, এটা টোটালটা বিয়ারিং হয়ে গেল। কিন্তু রিডিউস বিয়ারিংয়ের ক্ষেত্রে উল্টা হবে, রিডিউস বিয়ারিংয়ের ক্ষেত্রে যেহেতু ওটা সাউথের কাছে আছে, তো সাউথ থেকে আমরা মেজার করব, এটা মনে থাকবে। তো যদি সিম্পল কথা 90 থেকে 180 ডিগ্রি হয়, তাহলে আমার সাউথে আছে, সাউথ আছে না, তো সাউথ মানে কি 180 ডিগ্রি, তো ওই জন্য বলছে যে 180 ডিগ্রি মাইনাস হোল সার্কেল বিয়ারিং। বুঝা গেল? ভালো করে বুঝতে হবে কিন্তু ব্যাপারটা। সাউথ মানে এখানে 180 ডিগ্রি হোল সার্কেল ক্ষেত্রে আর কি, হোল সার্কেল বিয়ারিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। আর এর মধ্যেকার একটা মান দিচ্ছে আমার, এর মধ্যেকার তো 70 ডিগ্রি। তো আমি নিশ্চয়ই এখান থেকে মেজার করবো, এই দিক থেকে তো মেজার করবো না, তো এই দিক থেকে মেজার করলে 180 ডিগ্রি থেকে 70টা আমাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ওভারঅল এই মানটা পেয়ে যাবো। তো ওটাই বলেছে 180 থেকে এটা 180 থেকে যদি 270 হয়, অর্থাৎ এর মধ্যে, সেটার ক্ষেত্রেও কিন্তু সাউথটাই কাছে হয়। কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি যে এর মধ্যে যদি কোনো মান বেরোয়, তাহলে হোল সার্কেল মানটা সব সময় বেশি হবে 180 থেকে, কারণ এটা তো 180 থেকেই শুরু হচ্ছে, 181, 82, 83 যাই হোক। তো এই জন্য এই ক্ষেত্রে কী হয়, WCB থেকে, অর্থাৎ WCBর যা মান সেখান থেকে কিন্তু 180 ডিগ্রি বিয়োগ হয়, ঠিক আছে। এবার যদি আমরা এইটুকু দেখি, অর্থাৎ 270 থেকে 360, যেটা হোল সার্কেল বিয়ারিং, সেক্ষেত্রে দেখছি আমি নর্থের কাছে, তো নর্থের কাছে যেহেতু 360 ডিগ্রি থেকে বিয়োগ হবে, ঠিক আছে, 360 ডিগ্রি মাইনাস হোল সার্কেল বিয়ারিং এরকম হবে। তো কয়েকটা অঙ্ক আছে এখানে, আমি দেখি তাহলে বোঝা যাবে, ঠিক আছে। যেমন প্রথমে একটা আছে 50 ডিগ্রি হোল সার্কেল বিয়ারিং, তাহলে রিডিউস বিয়ারিং কত হবে? তো আমি কি বললাম যে কোনো হোল সার্কেল বিয়ারিংয়ের মান যদি 0 থেকে 90 ডিগ্রি হয়, তাহলে যেটা আছে সেটাই হবে তার রিডিউস বিয়ারিং, তাহলে এটা 50 ডিগ্রি হবে, কিন্তু একদিকে হবে নর্থ, একদিকে হবে ইস্ট, ঠিক আছে, কারণ এটা এই যে এইটুকু অংশের মধ্যে পড়ছে, নর্থ আর ইস্টের মধ্যে। এবার যদি 150 ডিগ্রি আছে, তো 150 ডিগ্রি মানে মোটামুটি এই জায়গাটা, তার মানে আমি বুঝে গেলাম যেটা আমাকে সাউথ থেকে বিয়োগ করতে হবে। সাউথ মানে কত? 180 ডিগ্রি থেকে। তো 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি করলে কত হবে? 30 ডিগ্রি হবে। আর কোয়াড্রেটারগুলো কী হবে? এদিকে আছে সাউথ, যেহেতু সাউথ থেকে মেজার করলাম, আর এদিকে আছে ইস্ট, সাউথ ইস্ট হলো 250.30 ডিগ্রি। আমি হিসাব করার সুবিধার জন্য 30টা কেটে দিলাম। তো 250 ডিগ্রি মানে বুঝে গেলাম আমি যে এই 180 থেকে 270 এর মধ্যে অবস্থান করছে, তার মানে এর কাছে কে? 180 ডিগ্রি। কিন্তু মনে রাখতে হবে এক্ষেত্রে 180 ডিগ্রি ভ্যালুটা যেহেতু ছোটো হবে, সেহেতু কী হবে যে হোল সার্কেল বিয়ারিং, অর্থাৎ এই যে 250 আছে, তাহলে এখানে হবে 250 মাইনাস 180 সমান কত হলো? 70। এবং এদিকে কী হবে? সাউথ হবে, যেহেতু সাউথ থেকে মেজার করলাম, আর এদিকে হবে ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। এরকম করে কিন্তু এগুলো করা হয়, এক দুইবার দেখলে কিন্তু হয়ে যাবে। 350 থেকে যদি আসে, তাহলে 360 থেকে বিয়োগ হবে। কখনোই কিন্তু এদের মান 360-এর বেশি হবে না, কোনো বিয়ারিংয়েরই মান, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। যদি 360-এর বেশি হয়ে যায় হিসাব করে, তাহলে নিশ্চয়ই বুঝতে হবে যে কোথাও ভুল হয়েছে। তো এটা হলো হোল সার্কেল বিয়ারিং থেকে রিডিউস বিয়ারিং কনভার্ট করার নিয়ম। এবার যদি আরবি থেকে আমরা হোল সার্কেল বিয়ারিং যাই,
অর্থাৎ রিডিউস বিয়ারিং থেকে হোল সার্কেল বিয়ারিং যদি যাই তাহলে আমার কী সূত্র, তো যখন নর্থ ইস্ট হবে, নর্থ ইস্ট মানে হচ্ছে এই জায়গাটা, তো এই জায়গাটা যা হোল সার্কেল কোয়াড্রেটাল বিয়ারিং হবে সেটাই হোল সার্কেল বিয়ারিং হবে। শুধুমাত্র পার্থক্য এটাই হবে, এর ক্ষেত্রে যেমন নর্থ আর ইস্ট থাকবে, এক্ষেত্রে কিন্তু কিছুই থাকবে না, জাস্ট একটা সংখ্যা থাকবে। সাউথ ইস্ট যদি হয়, সাউথ ইস্ট যদি হয় তার মানে আমার এই জায়গাটা বলছে, তার মানে আমাকে বুঝতে হবে এক্ষেত্রে আমার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, তো ওই জন্য আমি 180 ডিগ্রি থেকে বিয়োগ করব, ঠিক আছে, 180 ডিগ্রি থেকে বিয়োগ করব। এবার সাউথ ওয়েস্ট যদি হয়, তাহলে সাউথ ওয়েস্ট এটা, সাউথ ওয়েস্ট মানে বুঝতে হবে যে আমার এখানে যদি একটা বিন্দু হলো, তার মানে সবসময় এই 180 ডিগ্রি থেকে বেশিই হবে, কারণ হোল সার্কেল বিয়ারিং সর্বদা 0 থেকে শুরু করে এরকম করে আসে, তো নিশ্চয়ই 180 পর্যন্ত তো হবেই, প্লাস আর যতটুকু ভ্যালু আছে সেটা যোগ হয়ে যাবে, ওই জন্য 180 ডিগ্রি প্লাস, তার মানে এর মধ্যে হলে প্লাস হবে, এদিকে হলে মাইনাস হবে। নর্থ ওয়েস্ট যদি হয় জায়গাটায়, নর্থ ওয়েস্ট, তাহলে কী হবে, তাহলে 360 থেকে বিয়োগ করবো, 360 যেহেতু এর কাছে, 360 থেকে সেটাকে বিয়োগ করে দেবো, বিয়োগ করলে আমরা পেয়ে যাবো, ঠিক আছে। একটা কথা বলে দিই, এই যে বিয়ারিং বের করলাম আমরা, মানলাম এখানে এই যে 300 কোনটা যেন বললাম, যে এই জায়গায় মানলাম এই জায়গার একটা বিয়ারিং বের করলাম, তো এটা 360-এর যেহেতু কাছে বা নর্থের, ওই জন্য 360 থেকে বিয়োগ করে বের করা হয়। বের যে করলাম, তো এইটা বিয়ারিং এ নাম্বার পয়েন্ট এটা, নাকি এই যে ঘুরে ঘুরে গিয়ে এত দূর পর্যন্ত, কোনটা আসল বিয়ারিং, ওটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি, সঠিক অ্যান্সার কী হবে, এ না বি? পিউষ কী হবে? ঘুমিয়ে ভাঙেনি, কী হবে, বিয়ারিংটা এইরকম হবে এত দূর পর্যন্ত, ঠিক আছে, এই দিকেরটা বিয়ারিং হবে, এটা কিন্তু নয়, এটা তো বিয়োগ করে বাদ দিয়ে দিলাম, এটা হচ্ছে বিয়ারিং। তো যাই হোক, এবার হচ্ছে নেক্সট একটা কোশ্চেন, তো এটা হচ্ছে আরবি থেকে ডাব্লিউসিবি, এটা ভুল লেখা আছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে এফ বি থেকে বিবি হবে, ফোর বিয়ারিং থেকে ব্যাক বিয়ারিং, তো এরকম যদি থাকে কি হবে, এটা এই ছকটা দুইবার দেওয়া আছে, এই ছকটা এবার নিচের দিকে আছে, ওখানে কপি পেস্ট হয়ে গেছে ভুল করে, তো যাই হোক, তো এই যে এরকম যদি যা হবে সেটাই, এরকম যদি থাকে, গোটা যদি থাকে অর্থাৎ হোল সার্কেল বিয়ারিংয়ের ক্ষেত্রে যদি থাকে, তাহলে ফোর বিয়ারিং থেকে ব্যাক বিয়ারিং সবসময় মনে রাখতে হবে যে কখনোই এরা কি বলে যে মানে 180 ডিগ্রি থেকে প্লাস মাইনাস হবে এরকম করে, ঠিক আছে, কখনো এদের মান 180-র বেশি হবে না, এরকম এটা মনে রাখতে হবে। 360-এর তো হবেই না, তো যদি এটা 310 এরকম আছে, 310 ডিগ্রি 30 মিনিট, তাহলে আমরা সাথে সাথে কী করবো, 180 মাইনাস করে দেবো, ঠিক আছে, এরকম। আর যেমন এটা আছে 60 ডিগ্রি 45 মিনিট, তার মানে এ 180 ডিগ্রি থেকে ছোটো আছে, তো 180 ডিগ্রি তখন ছোটো থাকবে, তখন 180-র সঙ্গে যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেল, তার মানে এখানে লেখা আছে 180 থেকে মান বেশি হলে এফ বি মাইনাস 180, অর্থাৎ 180 বিয়োগ করবো, সিম্পল কথা, 180 থেকে কম হলে 180 যোগ করে দেবো, তো এরকম করে এগুলো বের করেছি। আর এইটা পরীক্ষা দেয় খুব, ঠিক আছে, যে সাউথ 30 ডিগ্রি 30 মিনিট ইস্ট, তো এটা জাস্ট হয়ে গেল নর্থ, সাউথের বদলে এখানে হয়ে যাবে নর্থ, আর এখানে ইস্টের বদলে হয়ে যাবে ওয়েস্ট, ভ্যালু থাকবে একই, নর্থ আছে এটা হলো সাউথ, এটা ইস্টের বদলে হয়ে যাবে ওয়েস্ট। এত ভিতর থেকে কোশ্চেন দিবে না হয়তো এসএসসি, কিন্তু এগুলা কিন্তু দিতেও পারে, আবার বলা যায় না, কারণ এগুলো তো সিম্পল জিনিস না, এক দুইবার দেখলেই সবাই পারবে, তো এরকম করে কিন্তু বের করে। তো লাস্টে হচ্ছে এই যে কারেকশন করব আমরা, তো কারেক্টেড বাই টু মেথড, ওয়ান ইজ প্যারালাল মেরিডিয়ান মেথড আর আনাদার ইজ ইনক্লুডেড অ্যাঙ্গেল মেথড, তো এই দুটার জাস্ট নামগুলো মনে রাখলেই হবে, এখান থেকে তো সেরকম দেবে না। তো প্যারালাল মেরিডিয়ান মেথড এই জন্য করা হয় কারণ এখানে এই যে প্যারালাল মেরিডিয়ানের সাপেক্ষে বিন্দুগুলো বের করা হচ্ছে এরকম করে, ঠিক আছে, এই বিন্দুটার সঙ্গে এখানে গেলাম, একটা প্যারালাল মেরিডিয়ান, আবার প্যারালাল মেরিডিয়ান, তো এরকম করে করে করা হয়, ওই জন্য প্যারালাল মেরিডিয়ান নামের। এই যে নিচের দিকে একটা থাকে যেটা নাম হচ্ছে বাউডিচ মেথড, যেটাই এর আগের বার এসএসসিতে এসেছিলো কিন্তু। অ্যাকচুয়ালি এখান থেকে যে কী কোশ্চেন দেবে এইগুলো আমি কোনো দিন মানে বুঝতে পারছি না আমি ব্যাপারটা এখনও। কোশ্চেনগুলো দেখলাম বইয়ের মধ্যে একদম সিম্পল কোশ্চেন দেওয়া আছে, পাতি কোশ্চেন, যে ইনক্লুডেড অ্যাঙ্গেল মেথড কোথায় ব্যবহার করা হয় এরকম কোশ্চেন, তো অত সহজ কোশ্চেন তো দিবে না, ওই জন্য আমি সবগুলোই পড়া দিলাম মোটামুটি একটা ওভারঅল কনসেপ্ট সার্ভেইং আর লেভেলিং থেকে। এবার হচ্ছে ইনক্লুডেড অ্যাঙ্গেল মেথড, যেটা অন্তস্থ কোণের ভিত্তিতে কিন্তু বের করে, তো এত ডিপলি বের করা বুঝতে হবে না, জাস্ট একটা মেথড আছে, এটাই আমি বললাম। হ্যাঁ, এগুলা অনেক ব্যাপার আছে, এগুলো পড়লে এখন মানে আমার মনে হয় এগুলো না পড়াই উচিত, যারা ভুলে গেছে সব, আর যাদের একটু মনে আছে তারা এখানে আমি শর্টকাটে লেখা আছে, আমি ছাত্রদের পড়ানোর সময় এরকম লিখে দিই,
লিখলাম, যদিও এরকম করে পড়া উচিত না, বিষয়টা বুঝে নেওয়া উচিত, কিন্তু তাও লিখে দিয়েছি, ঠিক আছে। তো এই দুটা মেথড আছে, এইটুকু যাতে সবার মনে থাকে। একটা না হচ্ছে প্যারালাল মেরিডিয়ান মেথড, যেটা কিন্তু অক্ষরেখা দ্রাঘিমা রেখা এরকম প্যারালাল মেরিডিয়ান দিয়েই কিন্তু বের করে। আর একটা হচ্ছে ইনক্লুডেড অ্যাঙ্গেল মেথড, যেটা কিন্তু কী করে অন্তস্থ কোণের ভিত্তিতে কারেকশন করে, মানে ডায়াগ্রামটা আঁকে, ঠিক আছে। তো ইনক্লুডেড অ্যাঙ্গেল মেথডের ক্ষেত্রে ওই জন্য কিন্তু এরকমগুলো দেওয়া হয় না। কেউ যদি এরকম করে দেয় পয়েন্টগুলোতে যোগ করার সময়, তাহলে কিন্তু তার ভুল হয়ে গেল, খালি প্রথমটাতে হয়, পরেরগুলোতে কিন্তু হয় না, মানে দেওয়া উচিত নয় আর কি, যেহেতু ওটা আমরা অন্তস্থ কোণের ভিত্তিতে করেছি ওই জন্যই। তো এই ছিল আজকের শেষ এখান থেকে একটা টপিক বাদ থাকলো, সেটা নাম হচ্ছে চেইন সার্ভে। তো চেইন সার্ভেটা আমি অতটা জানি না আর কি, কিন্তু আমি জেনে করাই দেবো। একটাই সেমিস্টারে ছিল এর আগের বার, আমি ভুলে গেছি সব, ওই জন্য আজকে করালাম না। আজকে রাতে হয়তো যদি ক্লাস নিতে পারি তাহলে আমাদের এটা শেষ হয়ে যাবে।